আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আবি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্র সংস্কারে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন, জাতির উদ্দেশ্যে ভাষণে অর্থনীতির চাকা সচল রাখতে প্রধান উপদেষ্টার আহ্বান। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার হলে স্বৈরাচার বিদায়ের লক্ষ্য অর্জন হবে মন্তব্য, রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক মুক্তিতে তারেক রহমানের প্রত্যয়। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই কর্মসূচিতে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সকলের সমান অধিকার নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য। অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, সকলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সাদি মাহমুদের রিপোর্ট। দেশের শিশু কিশোর কিশোরী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পূর্ণ হয়েছে 8 সেপ্টেম্বর। মাস পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রফেসর মোহাম্মদ ইউনূসের। ফাউন্ডেশন গ্রহণ করছে। বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন সকল শহীদ পরিবারের পুনর্বাসনের কথা। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করার কথা বলেন প্রফেসর ইউনূস। জানান সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে। এই আয়োজন জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। প্রধান উপদেষ্টা বলেন সকলের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আমরা অগ্রসর হতে চাই। আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি, সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই। সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে, সে ঝাড়ুদার হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, যে কোনো ধর্মের হোক, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই। এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য। আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি। আমাদের প্রথম মাসে আমরা যেই গতিতে, যে উদ্যম নিয়ে কাজ
এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম, সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারব। এই জন্য দেশের সকল মানুষের কাছে শিক্ষক, ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, গৃহিণী সকলের সহযোগিতা চাইছি। আমাদের কাজ বড় কঠিন, কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই। আমাদেরকে সফল হতেই হবে। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে আইন নিজের হাতে তুলে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে তখন জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রস ফায়ারে হত্যার অভিযোগে একটি মামলা হয় 3 সেপ্টেম্বর। নিহত জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলাটি করেন। মামলায় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 62 জনের নাম উল্লেখ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জন হয়েছে। এখন নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করে মূল লক্ষ্য অর্জন করতে হবে। টাঙ্গাইলের গোপালপুরে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তিরও প্রয়োজন। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। মনির হোসেনের ভিডিওচিত্রে গোপালপুর থেকে জানাচ্ছেন রাহুল রায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির জেলা ও থানাভিত্তিক প্রথম সমাবেশ ছিল সাতক্ষীরা, দ্বিতীয় সমাবেশ হলো টাঙ্গাইলের গোপালপুরে। প্রায় 16 বছর পর গোপালপুরে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির কোনো সদস্য না থাকলেও ছিলেন টাঙ্গাইল জেলার সিনিয়র নেতারা। দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ গ্রেপ্তার সকলের মুক্তি চান তারা। 17 বছর যারা মাঠে ছিলেন, দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন। নেতাকর্মীরা অধীর অপেক্ষায় ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। বিকেল 5টার দিকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ষড়যন্ত্র এখনো চলছে উল্লেখ করে তারেক রহমান গণতন্ত্রের পূর্ণ বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, এখন আমাদেরকে দেশকে গড়তে হবে। আমরা দেশ এবং দেশের মানুষের সামনে দেশের কিছু মৌলিক বিষয়, দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের আমরা প্রস্তাবনা দিয়েছি। যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা, এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয়, তার একটি অংশ আমরা অর্জন করেছি। আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলে আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই সম্ভাবনার দ্বারগুলোকে উন্মোচন করব। টাঙ্গাইলের শাড়ি, চমচম, গোপালপুরের টুপি, মধুপুরের আনারস সহ প্রতিটি শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক মুক্তির সঙ্গে অর্থনৈতিক মুক্তির কথাও বলেন তিনি। আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার, রাজনৈতিক যে লক্ষ্য, সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে, একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে
জনগণের অর্থনৈতিক মুক্তি। সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে, আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে, যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদন আর উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলা হবে। সাতক্ষীরার পর টাঙ্গাইলের গোপালপুরে এই সমাবেশ। বিভিন্ন ইস্যুতে এই সমাবেশগুলো হলেও নেতাকর্মীদের কাছে এই সমাবেশের মূল আকর্ষণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়া। এই সমাবেশেও তারেক রহমান বলেছেন, ধৈর্য ধারণ করে শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করতে। দলের নেতাকর্মীরাও বলেছেন সেই পথে তারা এগোবেন। টাঙ্গাইলের গোপালপুর থেকে রাহুল রায়, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রোপিত গাছগুলোর যথাযথ বেড়ে উঠতে স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের বিষয়ে জোর দেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। হাকিম বাবুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শেরপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং এখানে ৫,০০০ বৃক্ষ রোপণ এবং ২,০০০ বৃক্ষ বিতরণ করা হয়েছে, চারা বিতরণ করা হয়েছে। এবং এই যে আমরা চারা বিতরণ করছি, বৃক্ষ রোপণ করছি, একটি উদ্দেশ্য বাংলাদেশে যে উষ্ণতা, এই উষ্ণতাকে প্রশমিত করা, পাশাপাশি কার্বন নিঃসরণ যেটা হচ্ছে সেটাকেও কিন্তু কমিয়ে আনা। সব কিছু মিলিয়ে গাছের বিকল্প নেই। গাছকে যত বেশি পারি আমাদের এই বর্ষা লাগাতে হবে এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। বাড়িতে ভালো করে লাগাবো এবং ফল খাবো, গাছ লাগাবো, যত্ন করবো, ভালো অনেক উপকার করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সড়কের পাশে এবং কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন বৃক্ষপ্রেমীরা। গাছ লাগানোর সুবিধা রয়েছে এই মাঠগুলোতে। আমরা আজকে শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি। এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং তাদের মাধ্যমে যেন আমরা আরো বেশি আনন্দ বোধ করে এবং উদ্যোগ আরো নেয়। এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বৃক্ষ আমাদের অনেক দুহাত ভরে দিয়েছে, আমরা বৃক্ষ দিয়েছি, তাই এই এলাকার জনগণকে সাথে নিয়ে যাতে বৃক্ষ লাগালি হবে না, যাতে তাদেরই সম্পদ তারা যেন রক্ষা করতে পারে। আমাদের প্রকৃতি রক্ষার জন্য এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে পাখি রক্ষার জন্য বৃক্ষরোপণ প্রয়োজন। সামনের দিনগুলোতে আরো বৃক্ষ রোপিত হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় যে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে বা আগামীতেও গ্রহণ করবে, এটা নিশ্চয়ই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণে খুশি স্থানীয়রা। রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সচেষ্ট হওয়ার কথা জানান তারা। সিজন চেঞ্জ হচ্ছে, এক এক সময় যখন বৃষ্টি আসার কথা সেখানে হচ্ছে গরম। এগুলা প্রাকৃতিক যে দুর্যোগ সবকিছু এই গাছ লাগানোর মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হবে। রোপিত গাছগুলো প্রকৃতিতে নির্মলতা ফেরাতে এবং অক্সিজেনের যোগান বাড়িয়ে সুস্থ পরিবেশ করতে কার্যকরী ভূমিকা রাখবে প্রত্যাশা পরিবেশবাদীদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ছাদ কৃষি নগরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য চাহিদার একটি নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে। ছাদ কৃষি কার্যক্রম ছড়িয়ে যাচ্ছে শহরের ছাদ থেকে ছাদে। উদ্যোক্তারা বলছেন, নাগরিকের সুস্বাস্থ্যের জন্য এই ধরনের কার্যক্রম কার্যকরী ভূমিকা রাখতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার হাতিরঝিল সংলগ্ন মহানগর আবাসন এলাকা। পরিকল্পিত এই এলাকার অধিকাংশ ভবনের ছাদেই
সবুজের চর্চাটি এখন বেশ দৃশ্যমান। এর মাঝে 7 তলা ভবনের উপরে 1500 বর্গফুট আয়তনের এই ছাদ কৃষি গড়ে তুলেছেন ডাক্তার রাশিদুল হাসান এবং তার স্ত্রী সালমা সুলতানা। কতটুকু শাকসবজি আপনারা এখান থেকে পান, যেটা থেকে আপনার বাজার থেকে আর কিনতে হয়? না, বাজার থেকে কোনো কিনি না, বরঞ্চ বললাম না, আত্মীয় স্বজন যারা যেখানে আসছে ঢাকা শহরে সবার বাসায় পাঠাই আমি। শীতকালীন সবজি যেগুলো, সেগুলো বেশিরভাগ আমরা এখানে পেয়ে যাই। বাহারি সবজি আর নানান ফল ফসল উৎপাদন হচ্ছে এখানে। নিরাপদ খাদ্যের ভাবনা থেকে নেওয়া হয়েছে জৈব কৃষির চর্চা। গোবর সার মিলাই, নিমখোল মিলাই, আর ওই যে আমার সব সবজি পচা, তারপরে এই গাছের পাতা সব ওই ড্রামে রেখে দিই। এই যে এই বর্ষা শেষ হলো, ওগুলো সব আবার মাটির সাথে মিলাবো। নগরের অধিবাসীদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনের তাগিদ ও প্রয়োজনীয় পুষ্টির যোগানে ছাদ কৃষি ক্রমেই ছড়িয়ে পড়ছে, দাবি উদ্যোক্তাদের। সমস্ত হাউস ওয়াইফ যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবসর সময় একটা গাছ হলেও লাগান। নগরে নিরাপদ খাদ্য নিশ্চয়তার জন্যে অনেক পরিবারই আজকাল ছাদ কৃষির দিকে ঝুঁকছেন, কারণ এখান থেকে তারা নিরাপদ খাদ্যের পাশাপাশি মানসিক একটা প্রশান্তি পাচ্ছেন, যেটি সবচেয়ে বড় মূল্যায়ন করছেন, এবং এটি দেখে আশেপাশের এলাকাগুলোতেও ছাদ কৃষি ছড়িয়ে যাচ্ছে। রাশিদুল হাসান এবং সালমা সুলতানার এই ছাদ কৃষিটি তেমনই একটি উদাহরণ সৃষ্টি করেছে মহানগর এলাকায়। ঢাকার মহানগর থেকে শাইখ সিরাজ চান্দ্রাই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। হাবের বর্তমান কমিটির ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে কার্যনির্বাহী কমিটির পদত্যাগ ও কমিটি বিলুপ্ত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্যরা। ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU-তে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত সরকার প্রধানের হস্তক্ষেপ চাওয়া হয়। বক্তারা বলেন, খরচ বেশি হওয়ায় হজ গমনেচ্ছুদের সংখ্যা দিন দিন কমছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হজ এজেন্সিগুলো। বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন, পার্বত্য চুক্তির সাথে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, নানা ধরনের বৈষম্যের কারণে পিছিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙালি পরিবারের সদস্যরা। একদিকে উপজাতি পরিবারগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে, অন্যদিকে পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি পরিবারের সদস্যরা বঞ্চিত হচ্ছেন। পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিবেশ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করে ভারতকে খুশি করায় এমন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে হাটহাজারীর পুণ্ডরিক ধামে রাধাষ্টমীর অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সংখ্যালঘু বা সংখ্যাগুরুর রাজনীতি করে না, দেশের সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে বিএনপি কাজ করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা কি আমাকে হিন্দু ধর্ম থেকে পরিত্যক্ত ঘোষণা করছেন? কই আপনি কি কন্ডেম করছেন? করেন নাই। নিপুণকে যে মাথা ফাটালো, তাকে অর্ধমিত অবস্থায় নিয়ে আসলো, ওর মেয়ে অপর্ণাকে মাথা ফাটালো, ওরা কি সনাতন ধর্মের লোক না? কোন সহানুভূতি জানাইছে? গোপনে ওটাই শুধু দূরে কথা জানার নাই কেন? বিলং না বিএনপি। সারা দেশে দখল লুটতরাজের বিএনপি বা যুব দলের নেতাকর্মীরা জড়িত নয় দাবি করে নেতারা বলেছেন, দল করে না এমন ব্যক্তিদের অপকর্মের দায়ও দলের ওপর চাপানোর অপচেষ্টা হচ্ছে। বিকালে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে যুব দলের ঢাকা বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নেতাকর্মীদের অসাংগঠনিক কার্যকলাপে জড়িত না হওয়ার এবং কোনো প্রকার মোটর শোভাযাত্রা না করার নির্দেশনা দেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সদস্য সচিব নুরুল ইসলাম নয়ন। যারা দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে মিছিলে জায়গা দেওয়া হবে না।
আমাদের সন্তানের সমতুল্য। দয়া করে আবারও অনুরোধ করছি, আমাদের শীর্ষ নেতাদের সম্পর্কে আপনারা অন্তত সম্মান রেখে কথা বলবেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। পানের চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকার চাষিদের। সপ্তাহে 2 দিনের হাটে বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকার পান। এসব পান পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 1 বিঘা পান চাষে বছরে চাষিরা আয় করছে ন্যূনতম 4 থেকে 5 লাখ টাকা। তাই পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বাড়ছে পানের চাষ। 5 থেকে 700 কৃষক নিজেদের ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই পান চাষকে। এই পানটা কৃষিতে লাভ বেশি, প্রতিদিন মানে যে সপ্তাহে আপনি ইচ্ছা করলে প্রতিদিন বিক্রি করতে পারতেছেন। এটা গাছে পাতা না, তোরে টাকা মনে গাছে ঝুলতেছে। আধা বিঘা পান লাগাইলে সারা বছরে সেইখান থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা যায়। প্রতি বিঘা জমিতে পানের বরজ করতে খরচ হয় সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা। 1 বিঘা মাটি যদি আপনি পান চাষ করেন, আপনার ম্যাক্সিমাম 4 লক্ষ টাকা খরচ হবে। পরিচর্যা ঠিক মতো করা যায়, এতে মনে করেন যে মাসে এমন মাস আছে 50,000 বেচতেছে, কেউ 1 লক্ষ বেচতেছে। চা পাতা, ধান ওইটাতে মোটামুটি পানের কৃষিতে অনেকটা লাভ। পান চাষ করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অর্থনীতিকে চাঙ্গা করেছে এই চাষিরা। ধরে আনে বিক্রি 7-8টার দিকেই বিক্রি শেষ। তার আছে মোটামুটি উপস্থিত এই টাইমের তো ফলন বেশি হওয়ার কারণে বাগানটা পানটার দাম একটু কম। প্রতি মঙ্গলবার শুক্রবার দূর দূরান্ত থেকে পার্টি আসে, পান বিক্রি হয় খুব ভোরে। সপ্তাহে মঙ্গল ও শুক্রবার হাড়ি ভাষায় পানের হাট বসে। পান কিনতে আসেন কুড়িগ্রাম, লালমনিরহাট, সঠিবাড়ি ও ঢাকা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। তবে জায়গার সংকলনের কারণে আমাদের কৃষকদের সমস্যা হয়। নির্ধারিত জায়গা হইলে কৃষকদের জন্য আরেকটু ভালো হয়। ঢাকা, গাবতলী, পাইপাই অথবা পীরগঞ্জ, রানীশঙ্কর, দিনাজপুর, সৈয়দপুর, এই জায়গায় পানগুলো যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলার পানের গড় ফলন হেক্টরে 3 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে বেহাল দশা বগুড়া শহরবাসীর। সেউজগাড়ি, শেরপুর রোড ও স্টেশন রোডে ফেলা ময়লায় হুমকিতে জনস্বাস্থ্য ও প্রাণ প্রকৃতি। জনপ্রতিনিধিদের দাবি, অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণেই ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনা। রৌফ জালালের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রতিদিন শহরের ময়লা আবর্জনা সংগ্রহ করে সেউজগাড়ি এলাকা, স্টেশন রোড এবং শেরপুরের সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে ফেলেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে নির্দিষ্ট স্থানে জায়গা না থাকায় পাশের সড়কেও রাখা হচ্ছে এসব ময়লা। প্রতিদিন ময়লা আবর্জনা না সরানোয় দিন দিন বাড়ছে আবর্জনার স্তূপ। বগুড়ার প্রাণ কেন্দ্র থেকে পশ্চিম দিকে রেল স্টেশনের পাশের যে রোড, এই রোডটিতে এই ময়লাগুলো ফেলানো হয়। এগুলো আসলে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটি অশনি সংকেত নিয়ে আসে। এতে দুর্গন্ধে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারী এবং স্থানীয়রা। বিচ্ছিরি অবস্থান এখানে দেখা যায়। প্রত্যেকটা মানুষের যাতায়াতের খুব কষ্ট হয় এবং এখানে আশেপাশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন এই যে এখানে একটা স্কুল আছে, এই স্কুলের ছোট ছোট বাচ্চারা এখানে যাতায়াত করে, তাদের খুব কষ্ট হয়। এমন পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছে পরিবেশ অধিদপ্তর। ময়লা আবর্জনা ফেলার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই, বড় ধরনের কোনো জায়গা নাই যেখানে গার্বেজ ফেলা যাবে। আমার মনে হয় কর্তৃপক্ষের ভাবা উচিত যে একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য একটা জায়গার ব্যবস্থা করা। অপসারণ করার দায়িত্ব পরিবেশের নয়, পরিবেশ শুধু সচেতন করতে পারে। আর এই ময়লা আবর্জনা যত্রতত্র পড়ে থাকলে এটা পরিবেশের জন্য ভয়াবহ একটা বিপর্যয় ডেকে আনবে। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রতিনিধি। বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তার কারণ হলো আমাদের নিজস্ব পৌরসভায় 13টি ট্রাক, তার ভিতরে 8টি ট্রাক, তার ভিতরে মাত্র 3টি সচল, আরগুলো অচল। বিশাল পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা অত্যন্ত হিমশিম খাচ্ছি।
আমাদের সাধ্য অনুসারে ভাড়া করে আমরা চেষ্টা চালাচ্ছি। আশ্বাস নয়, প্রাণ প্রকৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।